তাও তো ও তোর রে। ইস, আজ বড্ড আফসোস হচ্ছে। নীলিমা বেঁচে থাকলে ভালো হতো, অ্যাটলিস্ট আমি রোদকে তো পেতাম। আই ম্যাডলি লাভ উইথ হার। সোহেল, ওকে ভুলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। আমি বাধ্য, জানিস, আমি রোদকে তোর থেকে কেড়ে হলেও নিজের করে নিতাম যদি রোদ তোকে ভালো না বাসত। ও তোকে ভালোবাসে, এটা আমার জন্য বড় বাধা। আর যাই হোক, ভালোবাসা জোর করে হয় না, আর ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখতে পারার অ্যাবিলিটি রাখতেও বুকের পাটার আগে। আমার তা নেই। নেভার মাইন্ড, হ্যাপি থাক। আমার জন্য হয়তো কেউ আছে, রোদকে ভুলিয়ে দিতে ঠিক চলে আসবে। মুচকি হেসে বলল সোহেল। আই অলসো থিঙ্ক সো। আচ্ছা যাই রে, রোদ একা আছে। ওকে, যা, বাই। আমি কিন্তু রিভেঞ্জ নিব, দেখিস তোর ছেলে নির্ঘাত আমার মেয়ের প্রেমে পড়বে, তখন আমি ভিলেন হব। এত সহজে ছাড়ছি না। সোহেল ভাইয়ের কথায় ওনাদের সাথে আমারও হাসি পেয়ে গেল। আমিও দোয়া করি কেউ একজন আসুক ওনার জীবনে, তারপর না হয় আমার ছেলের কথা চিন্তা করে দেখা যাবে। রাত প্রায় 11টা বাজে। আমার প্রবল ইচ্ছে হচ্ছে আপুর কাছে যেতে। কতদিন রাত জেগে গল্প করা হয় না। মাঝরাতে উঠে বসে আপুকে ডেকে তুলে বলা হয় না, এই আপু ঘুমিয়েছ, চলো গল্প করি। আপু অসত্য ঘুম ভাঙা গলায় বিরক্তি দমন করে বলতো, রোদ প্লিজ ঘুমাতে দে। আমি আবারও বলে উঠতাম, আমার পেটে গল্প কিলবিল করছে, তুমি কতদিন পর আসো, চলো গল্প করি। ছোট বোনের মন ভাঙার মতো মন আপুর না থাকায় ঘুম ঘুম চোখে বলতো, আচ্ছা বলে যা, আমি শুনছি। আজও আপুকে বেশ বিরক্ত করতে ইচ্ছে করছে। ইচ্ছা যখন করছে তো বসে থেকে লাভ কি। পা টিপে টিপে চলে গেলাম আপুর রুমে। ঢুকে ভেবাচাকা খেয়ে গেলাম। ভাইয়া আর আপুর রোমান্স টাইম চলছিল। এত রাতে রোমান্স চলাটাই স্বাভাবিক, বরং আমার এখানে আসাটা অস্বাভাবিক। সবাই তো আর শুভ্র না যে রাত দুপুরে বই আর খাবার নিয়ে টর্চার করতে চলে আসবে। অবশ্যই রোমান্স করবে। কি গো ভাইয়া, রোমান্স চলে? আমার কণ্ঠ শুনে বিদ্যুৎ বেগে ভাইয়া আপুর কোল থেকে উঠে গেল। বেচারা একদম ভেবাচাকা খেয়ে গেছে, বাট আমার ব্যাপক হাসি পাচ্ছে। কোনো রকম মাথা চুলকে বলে উঠলেন, আরে রোদ আসো আসো। আপনি না বললেও আসতাম, দাঁত কেলিয়ে বললাম। ভাইয়াও মুচকি হেসে বিছানায় বসে পড়লেন। আপুকে জড়িয়ে ধরে বললাম, জানিস তোকে খুব মিস করছিলাম, কতদিন একসাথে থাকি না। আমিও। তোর এত গল্পগুলো পেটে কিভাবে রেখেছিস? ফেটে যায় না পেট? পেটে গুঁতে দিয়ে বলল, চল আজ তোর সব গল্প শুনবো। সত্যি? খুশি হয়ে বললাম, তাহলে ভাইয়া আপনি আপনার ভাইয়ের কাছে চলে যান, আমি আমার বোনের কাছে ঘুমাবো। দাঁত কেলিয়ে বললাম, মানে কি? ভাইয়া দেখুন, আমি কিন্তু আপনার একমাত্র ফুফাতো বোন, আরেকজন তো বউ হয়ে গেছে, আবার একমাত্র শালী, একমাত্র ভাইয়ের একমাত্র বউ, আপনার হবু বাচ্চার একমাত্র খালামণি এবং একমাত্র কাকিমণি। আমি এত স্পেশাল একটা মানুষ, আর আপনি আমার জন্য এইটুকু করতে পারবেন না? ভাইয়া পড়েছেন ফ্যাসাদে। হ্যাঁ, আমার কথা 100% ঠিক, কিন্তু বউ ছাড়া যে ওনার ঘুম হবে না এটাই ঠিক। কি বলবেন কিছু ভেবে পাচ্ছেন না। ঠিক তখনই দরজা থেকে আমার গুণধর স্বামী বলে উঠলেন, সেটাই তো বৌমনি, আমি তোমার একমাত্র মামাতো ভাই, অন্যজন তো তোমার বর হয়ে গেছে, আবার একমাত্র দেবর, একমাত্র ছোট বোনের একমাত্র জামাই, তোমার হবু বাবুর একমাত্র খালু মশাই, এমনকি একমাত্র চাচ্চু। সো আমার ব্যাপারটাও দেখো, আমিও কম স্পেশাল না। বিছানায় বসতে বসতে বলল, আপনার কি চাই? ভ্রুকোচকে বলল, কি আর চাই, বউ চাই। বৌমনি, আমার বউটাকে দিয়ে দাও, নিয়ে চলে যাই, আমার জন্য এইটুকু তো করতে পারো। হ্যাঁ, সেই ভালো, তুই তোর বউ নিয়ে যা, আমি বরং আমার বউ। আপনি চুপ করেন দুলা ভাই, আমি কোথাও যাচ্ছি না, আমি আপুর সাথে ঘুমাবো, ব্যাস। সোজা হয়ে বসে বললাম, ওকে, তাহলে আমিও এখানেই ঘুমাবো। হোয়াট, পাগল হয়েছেন আপনি? কেন? এখানে আমার বউ, ভাবি, বোন সবই আছে। সো এখানে থাকার পুরো অধিকার আমার আছে। তাহলে আমিও এখানে থাকবো। এখানে আমার বউ, বোন, শালি, ভাইয়ের বউ, ভাই সবই আছে। সো আমারও তো থাকার অধিকার বেশি আছে। আপুর গা ঘেঁষে বসে বসে বললাম, অল দ্য বেস্ট ভাইয়া। দাঁত কেলিয়ে, থ্যাংক ইউ। এদের পাগলামোতে হাসবে না কাঁদবো? উফ। আপুও দেখি মুখ টিপে হাসছে। হোয়াট দ্য হেল, আপনি যাবেন এখান থেকে? যাবো তো। তো যান না, বসে আছেন কেন? ওকে বলেই উনি উঠে দাঁড়িয়ে আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিলেন। আরে আরে, আমি কেন? তুমি, কারণ আমি গেলে তোমাকে যেতে হবে। বিয়ে কি তোমার বোনের সাথে ঘুমানোর জন্য করেছে নাকি? দেখুন, এটা একদম ঠিক না। নামান বলছি। নামাবো একদম বিছানায়। আপনি আসলেই খারাপ, থাকবো না, কালই আব্বুর কাছে চলে যাব। মুখ ফুলিয়ে বললাম, বলেছে না 1 বছর বাপের বাড়ির নাম মুখে নিবা না? শুধু মুখে না, সশরীরে সেখানে চলে যাব। মামুকে বলে চলে যাব, দেখি আপনি কিভাবে আটকান। কথাটা বলা শেষ করার সাথে সাথে উনি আমাকে বিছানায় ফেলে দিয়ে গলায় কামড় দিয়ে দিলেন। নাও, একটা না 3টি। আউচ, আহ, আপনি রাক্ষস নাকি, কামড়াচ্ছেন কেন? এবার যাও বাপের বাড়ি, ঘর থেকে বেরিয়ে হতে পারবে না, পুরো গলায় কামড়ের দাগ। আমি মামুকে বলে দিব। কি বলবা? যে তোমার ছেলে রাতে আমায় কামড় দিয়েছে? বাবাকে বলতে পারবে শিওর? চোখ টিপে বলল, আপনি আসলে অসভ্য, জানেন কতটা পুরাচ্ছে? কান্না করে দিয়ে বলল, আরে একটুর জন্য কান্না করা লাগে? ছিচকা ধুনে? আমি ছিচকা ধুনে? বেশ তো, দেখাচ্ছি মজা। আপনার কি মনে হয় আমি ঘরে বসে থাকবো আর আপনি দাঁত কেলিয়ে ঘুরে বেড়াবেন? তা আমি হতে দিব না, নো নেভার। কথাটা বলে ওনার কলার টেনে একটা কামড় বসিয়ে দিলাম ওনার ঠোঁটে।
এখন বুঝো? তুই কি জানিস তোর একটি কথা শোনার জন্য এখন আমি সারাদিন ছটফট করি? তোর মুখে হাসি ফোটানোর লোভে আজ আমি কতটা লোভী। মাঝরাতের অবাধ্য অশ্রুটার সাথে তুই মিশে আছিস কত নীরবে। বুকের চিনচিনে ব্যথাটাও কত নির্মমভাবে মনে করিয়ে দেয় তোর কথা। কিন্তু তুই কখনো অবসরেও কি ভাবিস আমার কথা? তোর জন্য স্বার্থপর এই আমার ঠোঁটের ব্যালকনির হাসিটা কি তোকে ভাবায়? উত্তরটা আমি জানি, পরিচিত উত্তরের হাতছানি যে কত নির্মম, কত নিষ্ঠুর। ঘুম ভাঙা চোখে সোনালি আলোয় তোকে নিয়ে দেখা স্বপ্নগুলো বড্ড অসহায়। মন খারাপ? ছাদে দাঁড়িয়েছিলাম, পেছন থেকে ওনার কণ্ঠ কানে আসায় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে উঠলাম, না তো মন খারাপ না, কিন্তু মনের স্বাস্থ্যের অবনতি ঘটছে দিন দিন। মানে? নাথিং। এত রাতে একা দাঁড়িয়ে আছো যে? রাতের আকাশ দেখছিলাম, একটা আকাশের কত রূপ, কত রং। আমাদের জীবনটাও আকাশের মতো, কখনো সাদা, কখনো নীল, আবার কখনো ঘন কালো। তো আজ হঠাৎ এত কাব্যিক কথাবার্তা? দাঁড়িয়ে শুনছিলাম তোমার বলা প্রথম কথাগুলো, বিনা অনুমতিতে শুনছিলেন। এবার পানিশমেন্ট দেওয়া উচিত আপনাকে। মুচকি হেসে বললাম, তাই? দোষ যখন করেছে পানিশমেন্ট তো পেতেই হবে। তো বলুন ম্যাডাম, কি পানিশমেন্ট দিতে চান? শুধু একটা প্রশ্নের উত্তর। আকাশের দিকে তাকিয়ে বলল, কি প্রশ্ন? জাস্ট ইমাজিন, যদি নীলিমা আপু কোনোভাবে আবার আপনার লাইফে ব্যাক করে তো কি করবেন? ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম। উনি শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। ওনাকে চুপ থাকতে দেখে মুচকি এসে বলে উঠলাম, নিশ্চয়ই আমায় ছুড়ে ফেলে দিবেন। দেওয়ারই কথা, প্রয়োজন যে ফুরিয়ে যাবে। উনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। সে দৃষ্টি কি বলতে চাইছে আমি জানি না। আজ আমি নিজের ওপর বড্ড বিরক্ত। ওনার চোখের ভাষা বোঝার সদিচ্ছা তিল পরিমাণ নেই আজ। আমার চোখ দুটো রাতের আকাশ দেখতে ব্যস্ত। যদি কখনো প্রয়োজনটা ফুরিয়ে যায় বলবেন আমায়। ভয় নেই, পরগাছার মতো লেপ্টে থাকবো না। পা বাড়াবো অজানার পথে। তুমি আমায় এতটা স্বার্থপর ভাবো রোদ? না, আমি নিজেকে প্রয়োজনহীন ভাবি, ব্যাস। রোদ, নীলের যদি ফিরে আসার 1% চান্সও থাকতো তবুও আমি তোমায় বিয়ে করতাম না। তখন আমার কাছে বাহানা থাকতো, হয়তো সে ফিরে আসবে, কিন্তু নীলে আসবে না। আর যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কি চাই, তাহলে বলবো আমি এখন আর চাই না ও ফিরে আসুক। না, এর মানে এই নয় যে ভালোবাসা কমে গেছে, তা নয়, কিন্তু বাস্তবতা আবেগের কাছে হেরে যায় বারবার। নীলি ফিরে এলে না তুমি সুখী হতে পারবে, না আমি, না নীলি। তিনটি বিক্ষিপ্ত জীবন নিয়ে আমাদের মরে মরে বাঁচতে হবে। ভালোবাসার মানুষকে কষ্টে দেখতে পারার জন্য অসীম সাহস আর ধৈর্য লাগে, যা এখন আর অবশিষ্ট নেই। তাই আমি তোমাদের দুজনের কারো চোখে জল দেখতে পারবো না। তোমরা দুজনেই আমার জীবনের অংশ, অস্তিত্বে মিশে আছো। নীলি আমার প্রতিটি অনুভূতিতে মিশে আছে, আর তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে। নীলিকে ছাড়া বাঁচতে শিখে গেছি আমি, কিন্তু তোমাকে ছাড়া নতুন করে বাঁচতে শেখা আমার পক্ষে সম্ভব না। সেটা নীলি আমার পাশে থাকলেও না। তোমাকে আমার চাই রোদ, প্রতিটি মুহূর্তেই চাই, কোনো কারণ ছাড়াই চাই। আমি ওনার কথা শুনছি, মন দিয়ে শুনছি। আমি ঠিক বুঝতে পারছি না আমার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত। চিন্তা শক্তিটা কাজে লাগছে না, সবকিছু কেমন ঘোলাটে হয়ে আসছে। হঠাৎই একটা ঠান্ডা হাতের পরশ পেলাম, যে হাতটা আমাকে জড়িয়ে নিল নিজের সাথে, কপালে এঁকে দিল ভালোবাসার পরশ। আমি শুধু নির্বাক স্রষ্টার মতো দাঁড়িয়ে আছি। দুদিন যাবৎ গলায় ওড়না পেঁচিয়ে ঘুরছি। জুলাই মাসের চরম গরমে ব্যাপারটা খুবই বিরক্তিকর। প্রথম প্রথম সবার হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হলেও এখন সব স্বাভাবিক। সবার কাছে এক উত্তর, ঠান্ডা লাগছে তাই ওড়না পেঁচিয়েছি। যদিও আমার ধারণা তারা আমার কথাটি বিন্দুমাত্র বিশ্বাস করেনি, তবুও প্রশ্নের কবল থেকে বেঁচেছি, সেটাই অনেক। শুভ্র প্রয়োজন ছাড়া রুম থেকে বেরোয়নি। যা একটু বেরিয়েছে তা মামানি ঠিক সামলে নিয়েছে। সবার মধ্যে শুধুমাত্র মামানি পুরো ব্যাপারটা জানে। সেদিন সকালে হঠাৎই মামানি রুমে ঢুকে যায়, আর আমাদের এই অবস্থা দেখে চরম অবাক হয়ে প্রথম যে কথাটি বলে তা হলো, তোরা কি বেবি প্ল্যান করছিস? ওনার কথায় যে আমরা অস্বাভাবিক কোনো পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম শুধু আমরা জানি। শাশুড়ির মুখে কি এসব মানায় বলুন? কিন্তু আমার শাশুড়ি মা সেসবের ধারের কাছে নেই। তার কথা সোজাসাপটা, আরে লজ্জার কি আছে? মাকে বলবি না তো কাকে বলবি? মামনির এই কথায় শুভ্র কতটুকু লজ্জা পেয়েছিল জানি না, তবে কাশতে কাশতে যে যক্ষা রোগীর পদবিটা ছিনিয়ে নিতে চেয়েছিলেন সেটা বেশ বুঝতে পেরেছিলাম। কিন্তু ছেলের এই করুণ অবস্থায় মামানির বিন্দুমাত্র দয়া হলো বলে মনে হলো না। উনি দুর্দান্ত গতিতে তার প্রশ্ন ছুড়ে চলেছেন, শুভ্র, এটা ফ্যামিলি প্ল্যানিং করার টাইম নাকি? রোদ কত বাচ্চা একটা মেয়ে, ওকেই আমায় সামলাতে হয়, ওর বাচ্চাকে কে সামলাবে? রোদের অ্যাডমিশনের আরও 2 মাস আছে, সেপ্টেম্বরে এক্সাম, আর তুই এই সময় এসব প্ল্যানিং করছিস? এসব নাই বাদই দিলাম, আমি যে বাচ্চাদের এক সেট করে ড্রেস কিনে ফেলেছি, এবার তো নতুন করে শপিং করতে হবে, সবাইকে বলতে হবে, কত কাজ। মামানির কথাগুলো শুনে আমি রীতিমতো উনি কোথা থেকে কোথায় চলে গেছেন। আল্লাহ, দড়ি ফালাও। শুভ্রর দিকে আর চোখে তাকিয়ে দেখলাম সেও হাবলার মতো তাকিয়ে আছে। মামানি এক নিঃশ্বাসে কথা বলেই চলেছেন, যাকে বলে নন স্টপ টকিং। তুই যে মায়ের সেদিনের বাচ্চা বিষয়ক এত কথাগুলো সিরিয়াসলি নিয়ে নিবি আমি ভাবতেই পারিনি। আর রোদ, তুই কিভাবে? মা চাপা গলায় বলল। রোদ, তুই কিভাবে প্রশ্রয় দিলি? কই অ্যাডমিশনের পর হানিমুন টানিমুনে যাবি তা না, এখনই
মা প্লিজ, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মা, তুমি একটা কামড় থেকে বাচ্চার জন্য শপিং পর্যন্ত চলে গেছো। তাহলে সত্যি সত্যি বাচ্চা পেটে আসলে তো দেখি ওর বিয়ে ঠিক করে ফেলবে। কি বলতে চাচ্ছিস তুই? মা, এত ফাস্ট না দৌড়াই, একটু স্লো হও। তুমি যে আকাশ পাতাল ভাবছো তা কিছুই নয়। রোদ আর আমি ঝগড়া করছিলাম, তাই এই কামড়াকামড়ি। হোয়াট? তোরা কি বাচ্চা যে কামড়াকামড়ি করছিস? তোমার বৌমা তো বাচ্চাই। বৌমা বাচ্চা হলেও তুই তো ধামড়া ছেলে। ছি ছি ছি, এসব কি? বউয়ের সাথে ঝগড়া করে কামড়াকামড়ি? মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিবি দেখছি। ওসব নয়, বাদই দিলাম। আমি যে কত কিছু ভাবলাম, শপিং করবো, 2 বাচ্চাকে একসাথে কোলে নিয়ে পার্কে ঘুরবো, সারা বাড়ি ঘুরে ঘুরে 2 নাতনিকে খাওয়াবো, আর তুই সব ভাবনায় পানি ঢেলে দিলি হতচ্ছাড়া। আমি অবাক হয়ে মামানির কথা শুনছি। এর মধ্যে উনি এত কিছু ভেবে ফেলেছেন। এখন আমারও মনে হচ্ছে উনি সত্যি বেবি আসার আগেই বেবির বিয়ের ব্যবস্থা করে ফেলবেন। তবে আমাদের কামড়াকামড়ির বিষয়টি মামানির জানা থাকায় এদিকে ভালোই হলো। উনি সবার প্রশ্নের হাত থেকে কয়েক দফা বাঁচিয়ে দিয়েছেন। 2 দিন যাবৎ কোচিংয়ে যাওয়া হয় না। সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে কার ভালো লাগে? ভালোবাসা যেমন ভালো, অতি ভালোবাসা তেমনই খারাপ, যা এখন আমি প্রকটভাবে বুঝতে পারছি। বিছানায় পা উঠিয়ে গাল ফুলিয়ে বসে আছি। সবকিছু বিরক্তিকর লাগছে, আর এই বিরক্তি চক্রবৃদ্ধি হারে হারে বেড়েই চলেছে। ইচ্ছা করছে কাউকে ইচ্ছে মতো চড়ায়। এটা মন ভালো করার ভালো একটা ট্রিক্স। বাবা মায়ের সাথে কথা বলতে পারলেও হতো। ভাইয়া নামক ডাফারটার সাথে কিছুক্ষণ বকবক করলেও মন ভালো হয়ে যাওয়ার চান্স ছিল, কিন্তু আমার কাছে ফোন থাকলে তো। হঠাৎই উনি রুমে ঢুকলেন। আমি এমন একটা ভাব করলাম যেন ওনাকে দেখিনি। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার মূল কারণ, তিনি কয়েকবার আমাকে ডেকেছেন, কিন্তু কাঙ্ক্ষিত উত্তর তার মেলেনি। কি সমস্যা, কথা বলছো না কেন? একদম সামনে এসে দাঁড়িয়ে বলল, ইচ্ছা করছে না তাই। ইচ্ছে কেন করছে না? মুড সুইং করেছে, ব্যাপক বিরক্তি লাগছে। তাই? ওনার তাই কথাটা শুনে ওনার দিকে আর চোখে তাকালাম। ওনাকে দেখে মনে হচ্ছে আমার মুড সুইং এর ব্যাপারটায় উনি চরম খুশি। ওনার এমন অবাঞ্ছিত খুশি খুশি ভাব দেখে অটোমেটিক্যালি আমার ভ্রু কুঁচকে গেল। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে কেন আপনাকে? ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব, দেখবে মুড সুইং ভাবটা হাওয়া হয়ে গেছে। আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। ওনার মাথায় কি চলছে তাই বোঝার চেষ্টা করছি। ঝটপট তৈরি হয়ে নাও। আপনার ফোনটা দিবেন প্লিজ। কেন? আমার কাছে ফোন নেই। একটা আপনি ভেঙেছেন, অন্যটা বাসায় ফেলে এসেছি। আম্মুর সাথে কথা বলবো। ওহ ওকে। উনি ফোনটা আমার হাতে দিলেন। খুশি খুশি মনে স্ক্রিনটা অন করতে স্ক্রিন সোজাসাপটা ভাবে জানিয়ে দিল তার পাসওয়ার্ড চায়, নয়তো সে খুলবে না। ব্যাপারটা সে যত সহজভাবে বলল, আমার মেজাজ তত সহজভাবে নিল বলে মনে হলো না। বিরক্তি আগের থেকে কয়েক ধাপ এগিয়ে গেল। এই সাদা বিলাইকে কি করা যায়? বেটা পাসওয়ার্ড না খুলেই ফোন হাতে তুলে দিল। আহাম্মক একটা। এই যে আপনার ফোনের পাসওয়ার্ড কি? উনি ল্যাপটপ দেখছিলেন। আমার কথায় মাথা উঠিয়ে বলে উঠলেন, দাও খুলে দিচ্ছি। না, আপনি বলুন, আমি ইন করছি। আমি বলছি তো, দাও খুলে দিচ্ছি। আমিও তো বলছি, আপনি বলুন। কি এমন জিনিস আছে যে পাসওয়ার্ড শুনে নিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আশ্চর্য, এমন সিম্পল একটা বিষয় তুমি জেদ করছো কেন? আশ্চর্য, এমন সিম্পল একটা বিষয় আপনি জেদ কেন করছেন? নাকি কারোর সাথে চক্কর চলছে তাই এত ইনসিকিউর ফিল করছেন? ইউ আর জাস্ট ইম্পসিবল। এত জেদি কেন তুমি? যত সব। ওকে, তুমি ইন করো। হ্যাঁ হ্যাঁ বলুন। মাই পুচকি। ওনার কথাটা শুনেই আমার দৃষ্টি শুরু হলো। পুচকি? ইটস মি। ব্যাপারটা ভাবতে আমার মুখ হা হয়ে যাওয়ার উপক্রম। আমি থ মেরে বসে আছি। উনি উঠে এসে ফোনটা হাত থেকে নিয়ে লক খুলে দিয়ে বেরিয়ে গেলেন। যেতে যেতে বলে গেলেন, রেডি হয়ে নাও, আমরা বেরোবো। আমি এখনো চুপচাপ বসে আছি। নিজেই বুঝতে পারছি না আমার ভেতরের অনুভূতিটা আসলে কি। অবাক হয়েছে নাকি খুশি হয়েছি? দুজনেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এটা সেই জায়গা যেখানে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। আজও এমন কিছু প্ল্যান করছেন না তো? আমি ওনার দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু উনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। ব্যাপারটা ব্যাপক রহস্যজনক।